আসলে বাংলাদেশ নিয়ে যদি কথা বলি, রাজনীতি নিয়ে যদি কথা বলি, সমাজ নিয়ে যদি কথা বলি, রাষ্ট্র নিয়ে যদি কথা বলি, আইন ব্যবস্থা নিয়ে যদি কথা বলি, এই কথা আর শেষ হবে না। কেন শেষ হবে না আপনারা সবাই জানেন। আইন বলে যে বিষয়টি আছে বাংলাদেশে, সেটি এখন আর অবশিষ্ট নেই। বিচার বলে যে কথাটি আছে বাংলাদেশে, সেটির এখন আর অস্তিত্ব নেই। সমাজ ব্যবস্থা শুধু এখনও টিকে আছে। এই সমাজ ব্যবস্থা টিকে থাকার কারণে মানুষ এখনও টিকে আছে। তা না হলে রাষ্ট্র নামক যে যন্ত্র, সেই যন্ত্রটিতে এখন এক বর্বর হায়না তার ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য ভিনডিকটিভ চিন্তা চেতনা নিয়ে তার যে নিজের খায়েশ সেটাকে পূরণ করার জন্য এবং আজন্ম এই রাষ্ট্র ক্ষমতায় থাকার জন্য বাংলাদেশের মানুষের বুকের উপরে চাপিয়ে বসেছে। এখন আমরা প্রতিদিন কি দেখছি? আমরা দেখছি কুমিল্লাতে হত্যা, মুরাদনগরে ধর্ষণ, জিকরগাছায় একটা প্রতিবন্ধী মানুষকে পিটিয়ে হত্যা, ময়মনসিংহের গরিপুরে এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের পর গলা টিপে হত্যা, চিটাগংয়ে থানা আক্রমণ। যে থানাটি আক্রমণ হয়েছে সেই থানার যে ওসি, সেই ওসি একসময়ে ছাত্রদল করতেন, আওয়ামী লীগ করতেন না, ছাত্রদল করতেন। তাকে হত্যা করতে হবে অথবা পদচ্যুত করতে হবে, না হয় অপদস্থ করতে হবে। এখন মবরা মনে করে যে এই মব কাণ্ডে মানুষের সাথে সাথে পুলিশ এবং আর্মি কেন অংশগ্রহণ করছে না? তাহলে পুলিশের দোষ কি এখন? পুলিশ আর্মি যেভাবে, আর্মি নয় মানে এই মব সন্ত্রাসীরা, এই মৌলবাদী জঙ্গি সন্ত্রাসীরা যেভাবে মানুষের ঘরে গিয়ে, মানুষের বাড়িতে গিয়ে, দোকানে গিয়ে লুটপাট করছে, মানুষকে হত্যা করছে, নারীকে রেপ করছে, তাদের সাথে পুলিশ কেন অংশগ্রহণ করছে না, আর্মি কেন অংশগ্রহণ করছে না, সেটাই এখন তাদের জন্য বড় সমস্যা। তারা চায় এই অস্ত্রধারী পুলিশ, এই অস্ত্রধারী আর্মি, এই অস্ত্রধারী বিজিবি তাদের সাথে জয়েন করুক। বাংলাদেশ একটা মগের মুল্লুক হয়ে যাক। এখন তো আর মগ নেই। মগ কথাটি কোত্থেকে এসছে আপনাদেরকে বলি। আমরা ছোটবেলা থেকে শুনে এসছি যে এটা কি মগের মুল্লুক। বার্মার আকিয়াব প্রদেশ, আকিয়াব বন্দর, যে মানে যেটা আমাদের বাংলাদেশের সাথে, সেই অংশটুক এখানে মগ উপজাতির বসবাস ছিল। সেই মগরা এই আকিয়াব কেন্দ্রিক যে নৌকা, জাহাজ, ট্রলার যেত, সেখানে তারা মানুষকে গলা কেটে সম্পদ লুণ্ঠন করত। এই মগদের ভয়ে মানুষ তটস্থ থাকত। সমুদ্রগামী জাহাজ, সমুদ্রগামী নৌকা, ডিঙ্গি নৌকা, ট্রলার, মাছ ধরতে যাওয়া যে জেলেরা সবাই ভীত সন্ত্রস্ত থাকত। সেই মগদের মুল্লুক বলে একটা কথা প্রচলিত ছিল। আজকে বাংলাদেশে আর মগের মুল্লুক নেই, এখন মবের মুল্লুক। মব শব্দটি ইংলিশ, সেটা হচ্ছে উন্মত্ত জনতা। এখন জনতাকে যখন মানুষ যখন মব বলছে, যে উন্মত্ত জনতা বলছে, তার মানে হচ্ছে রাষ্ট্রে যখন আইন থাকে, বিচার থাকে, শাসন থাকে, তখন এই জনগণকে আইন দিয়ে, বিচার দিয়ে, শাসন দিয়ে কন্ট্রোল করা হয়, নিয়ন্ত্রণ করা হয়, যাতে দুষ্টকে দমন করা যায় আর সৃষ্টকে লালন করা যায়। এখন 2024 সালের জুলাই আন্দোলনের পর বাংলাদেশে যে দস্যু মানুষরূপী যে শয়তান ক্ষমতায় বসেছে, তিনি চান বাংলাদেশে যেন এই মব প্রলম্বিত হয়। তাহলে মব যত প্রলম্বিত হবে, বলা যাবে নির্বাচন করার কোনো সুস্থ পরিবেশ নেই, সুতরাং আমাকে আজন্ম আমৃত্যু থাকতে হবে। সেই জন্য তিনি এই মবকে টিকিয়ে রেখেছেন। যদি সরকার চায় যে আগামীকাল থেকে বাংলাদেশে কোনো মব হবে না, আগামীকাল থেকে এই সন্ত্রাস কিন্তু বন্ধ হয়ে যাবে। কারণ পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান হচ্ছে রাষ্ট্র। এই রাষ্ট্র যদি কোনো জায়গায় ফেল করে, সেটা আর রাষ্ট্র থাকে না। আপনারা সবাই জানেন রাষ্ট্রের 4টি উপাদানের মধ্যে একটি হলো জনগণ, একটি হলো ভূখণ্ড, একটি হলো সরকার,
আরেকটি হলো সার্বভৌমত্ব। তার মানে জনগণ থাকলেই সেটা রাষ্ট্র হয় না, ভূখণ্ড থাকলেই সেটা রাষ্ট্র হয় না, সেখানে আরও দুইটা জিনিস থাকতে হয়, একটি সরকার আর একটি সার্বভৌমত্ব। এই সার্বভৌমত্বের ব্যবহার করে সরকার, এই সার্বভৌমত্ব ব্যবহার করে সরকার দুষ্টকে দমন করে আর সৃষ্টকে লালন করে। এই দুষ্টের দমন আর সৃষ্টের লালনের জন্যই কিন্তু রাষ্ট্র ব্যবস্থার গোড়াপত্তন। আজকের বাংলাদেশে সরকার মবের বিরুদ্ধে না, অর্থাৎ এই সন্ত্রাসের বিরুদ্ধে না, এই হত্যার বিরুদ্ধে না। সরকার চায় যত বেশি হত্যা হতে পারে, যত বেশি সন্ত্রাস হতে পারে, যত বেশি ধর্ষণ হতে পারে, ততই তাদের লাভ। এখন এই লাভের ফলে বাংলাদেশে আপনারা যারা, আমরা যারা, আমাদের মতো আমাদের আত্মীয় স্বজন পরিজনরা যারা বাংলাদেশে আছে, তাদের ভবিষ্যৎ কি? তারা কি করবে? তাদের নারীরা কি নিরাপদ? তাদের সন্তানরা কি নিরাপদ? তাদের ব্যবসা প্রতিষ্ঠান কি নিরাপদ? তাদের বাড়িঘর কি নিরাপদ? না, নিরাপদ নয়। আপনি আজকে আমার বাড়ি ধ্বংস করবেন, কালকে আপনার বাড়ি ধ্বংস করবে, পরশু আরেকজনের বাড়ি ধ্বংস করবে। এইভাবে বাংলার সম্পদ ধ্বংস হয়ে আগুনে চলে যাবে। আস্তে আস্তে এই 18 কোটি মানুষের দেশ অন্যের হাহাকার পড়ে যাবে, বস্ত্রের হাহাকার পড়ে যাবে, চাকরির হাহাকার পড়ে যাবে, শিক্ষা প্রতিষ্ঠানের হাহাকার পড়ে যাবে। সর্বোপরি মানুষ একটা জঙ্গলের মানুষের মতো রূপান্তরিত হবে। আমরা সোমালিয়া দেখেছি, আমরা ইরাক দেখেছি, আমরা সিরিয়া দেখেছি, আমরা মুয়াম্মার গাদ্দাফির লিবিয়া দেখেছি। আপনি যদি সেখানে যান, আপনি দেখবেন মানুষের মধ্যে শুধু হিংস্রতা, মানুষের মধ্যে শুধু ঘৃণা, মানুষের মধ্যে শুধু ফ্রাস্ট্রেশন। বাঙালি কিন্তু সেই রকম জাতি ছিল না। মাছে ভাতে বাঙালি, উর্বর সমভূমির বাঙালি। এই দেশে হাজার হাজার বছর থেকে হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান শান্তিতে বসবাস করে এসেছিল। আজকে এই জুলাই মাসের পর বাংলাদেশে যা হচ্ছে, সেটা শুধু বাংলাদেশ নয়, পুরো পৃথিবীর কোথাও এই রকম একটি রাষ্ট্রে এরকম এনার্কি কোথাও নেই। শেখ হাসিনার সরকার যখন ছিল, তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি লং টাইম ক্ষমতায় ছিলেন, গণতন্ত্র অর্থাৎ মানুষের ভোটাধিকারকে অবহেলা করেছিলেন। কিন্তু অবহেলা করার কারণে তার পতন হয়েছে, তার পরাজয় হয়েছে। আপনারা যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, আপনাদের মাথায় কি এই জিনিসটা নেই? এই সমাজে যারা বাস করে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাতে ইসলামী, নেজামে ইসলামী, ফুরফুরা, সরসিনা, তারপরে চরমোনাই, তারপরে খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, এরকম অসংখ্য দল এবং পথের মানুষ এই রাষ্ট্রে বসবাস করে। এখন যেই হারে, যেইভাবে, যেখানে সেখানে মব তৈরি হচ্ছে, যেখানে সেখানে দর্শন হচ্ছে, মানুষকে হত্যা করা হচ্ছে, প্রতিবন্ধীকে হত্যা করা হচ্ছে, নারীর জীবন দুর্বিষহ হয়ে গেছে, রিক্সাওয়ালার বেতন অর্ধেক নেমে গেছে, গার্মেন্টস ফ্যাক্টরি, শত শত গার্মেন্টস বন্ধ হয়ে অসংখ্য নারীরা বাড়িতে চলে গেছে। এখন আপনি তাদেরকে খাওয়াবেন কি দিয়ে? আপনি তাদেরকে পড়াবেন কি দিয়ে? তাদের ভবিষ্যৎ কি? এই সমাজ কোথায় যাবে? ডক্টর ইউনূস যদি ক্ষমতায় আসার পর সব দলকে নিয়ে একটি জাতীয় সরকার গঠন করত, যেখানে রাজনীতিবিদ থাকতো, তারা মানুষের সাথে একটা কানেকশান ছিল। দেখেন, প্রত্যেকটা অঞ্চলে, আমি একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী, কোনো নেতা নয়, আমার সাথেও কিন্তু আমার এলাকার, আমার দেশের, আমার শহরের, আমার নগরের অনেক মানুষের সাথে সম্পর্ক আছে, পরিচয় আছে। আপনি নাঙ্গলকোট, আমার যে উপজেলা, সেখানে যায়া দেখেন, ওই 14 জন চেয়ারম্যানের সাথে কিন্তু আমার সব সময় যোগাযোগ ছিল, এখনও যোগাযোগ আছে। আপনি উপজেলা চেয়ারম্যানের সাথে আমার যোগাযোগ আছে, এমপির সাথে আমার যোগাযোগ আছে। এর ফলে আমি কিন্তু কোনো একটা মেসেজ দিতে চাইলে মানুষের কাছে মেসেজটা দিতে পারি। মানুষকে আমি এক করতে চাইলে করতে পারি, ভোটের জন্য নয়, সমাজের জন্য। কিন্তু যে লোকের সাথে রাজনীতির সম্পর্ক নেই, সমাজকর্মের সম্পর্ক নেই, তিনি কি করে মানুষকে ঐক্যমত্য করবেন? সেটাই হয়েছে। ডক্টর ইউনূস যাদেরকে উপদেষ্টা বানিয়েছেন, নিজে সহ, তিনারা কোনোদিন রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন না, মানুষের সাথে তাদের সম্পর্ক নেই, যার কারণে মানুষের ইচ্ছা এবং আকাঙ্ক্ষাকে ধারণ করা এবং লালন করা এই অরাজনৈতিক ব্যক্তিদের পক্ষে সম্ভব নয়। যার ফলে
এনার্কি তৈরি হচ্ছে, মানুষের ভাষা তারা বুঝছেন না, আর তাদের ভাষা মানুষ বুঝছে না। একজন ইংলিশে কথা বলে, আরেকজন পার্সিতে কথা বলে। এখন দুইজনের ভাষা কোনো একটা জায়গায় এসে মিলছে না, যার ফলে এই সমাজ ব্যবস্থায় এই উল্লম্পনের সৃষ্টি হয়েছে। ডক্টর ইউনূস যদি তাৎক্ষণিকভাবে একটা নির্বাচন দেওয়ার ব্যবস্থা করত, 6 মাসের মধ্যে, 3 মাসের মধ্যে, 9 মাসের মধ্যে, তাহলে একটি রাজনৈতিক শক্তি যদি ক্ষমতা গ্রহণ করত, তাহলে কিন্তু এই সমাজে এই ললেসনেস হতো না। সমাজে এই হত্যা, এই ধর্ষণ, এই চুরিচামারি, এই অনাহার, মানে অজাচার তাহলে হতো না। ডক্টর ইউনূসের ক্ষমতা লিপ্সু চিন্তা চেতনা এবং তার ভিন্ডিকটিভ চেতনা এই বাংলাদেশকে আস্তে আস্তে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এখন সমাজ যখন একবার ধ্বংস হয়, এই সমাজকে কত দিনে, কত যুগে আপনি আবার জায়গায় নিয়ে যাবেন? বাংলাদেশে এখন জাতীয় পর্যায়ের সেই রকম কোনো নেতা নাই যার ডাকে সমগ্র বাংলাদেশ এক হয়ে যাবে। যেমনটা দিয়েছিলেন 1971 ডাক, সেই রকম নেতা বাংলাদেশে নাই। গান্ধীর মতো নেতা নাই, জিন্নার মতো নেতা নাই, নেহেরুর মতো নেতা নাই। তাহলে এখন বাংলাদেশে ভবিষ্যৎটা কোথায়? শিক্ষা প্রতিষ্ঠানগুলো সব ধ্বংস, অসংখ্য টিচারকে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করে তার পোস্ট থেকে নামানো হয়েছে। আমাদের ভবিষ্যৎ কোথায়? আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করে এই 18 কোটি মানুষের দেশ পৃথিবীর নানান দেশে যাচ্ছে। ভবিষ্যতে কিন্তু বাংলাদেশকে পৃথিবীর বেশিরভাগ দেশে স্টুডেন্ট নেওয়া বন্ধ করে দেবে। অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড সেদিকে কিন্তু হাঁটছে। আমরা দেখছি নানানভাবে আস্তে 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 এটাকে সংকুচিত করে ফেলছে। তাহলে আমাদের ছেলেমেয়েদের যাওয়ার জায়গাও কিন্তু বন্ধ হয়ে যাবে। এই বন্ধ হয়ে যাওয়া তার মানে চারদিক থেকে বাংলাদেশ কিন্তু সেন্টার্ড হয়ে যাচ্ছে। গত 1 বছরে বাংলাদেশে একটি পয়সাও বৈদেশিক বিনিয়োগ হয়নি। দেশীয় যারা শিল্প উদ্যোক্তা, তারাও নতুন করে কোনো শিল্প প্রতিষ্ঠান স্থাপন করেনি, তারাও নতুন করে কোনো টাকা ইনভেস্ট করেনি। তাহলে যদি ইনভেস্টমেন্ট না থাকে, শিল্প প্রতিষ্ঠান না থাকে, বিদেশি বিনিয়োগ যদি না থাকে, এই যে প্রতিদিন নতুন নতুন ছেলেরা আসছে, বিসিএস দিয়ে কয়জন ছেলেকে আপনি দিবেন? 1000, 2000, 3000, 5000, কিন্তু 5 লক্ষ তো আপনি নিতে পারবেন না। এই 5 কোটি তো আপনি নিতে পারবেন না। আমাদের যে 3 কোটি তরুণ, এই 3 কোটি তরুণের ভবিষ্যৎ কী? এই যে সমাজ অধপথে যাচ্ছে, এই 3 কোটি তরুণ কি করবে? তারা জুয়া খেলবে, তারা মদ খাবে, তারা সন্ত্রাসী করবে, তারা চাঁদাবাজি করবে, মানুষের বাড়ি দখল করবে, গাড়ি দখল করবে, ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দিবে। এই করে কি তো আর সুষ্ঠু সমাজ হবে না? এই সন্তানদেরকে বাঁচানোর জন্য, এই তরুণ শক্তিদেরকে বাঁচানোর জন্য এই সমাজের সব মানুষকে এখন এগিয়ে আসতে হবে। কেননা তারা কম বোঝে, কারণ বোঝে কম এই কারণে যে তাদের জীবনবোধ তৈরি হতে আরও সময় লাগবে। এক্সপিরিয়েন্স তাদের কম। যাদের এক্সপিরিয়েন্স আছে, অভিজ্ঞতা আছে, যারা কাজের অভিজ্ঞতা, সমাজের অভিজ্ঞতা, জীবনের অভিজ্ঞতা, তাদেরকে এগিয়ে এসে এই তরুণদেরকে পথ দেখাতে হবে। তা না হলে আগামীর বাংলাদেশ হবে একটি গৃহযুদ্ধের বাংলাদেশ, অনাহারের বাংলাদেশ, অশিক্ষার বাংলাদেশ এবং সর্বোপরি ধ্বংস হয়ে যাওয়া একটা সমাজের কঙ্কাল। আসুন, এখনো সময় আছে, আমরা এই সমাজকে বিনির্মাণ করি, আমাদের চিন্তা চেতনার পরিবর্তন ঘটাই, মানুষ হত্যা বন্ধ করি, ধর্ষণ বন্ধ করি, বাড়ি দখল বন্ধ করি, বুলডোজারবাজি বন্ধ করি। সবাই মিলে এই সমাজটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। তা না হলে আপনিও বাঁচবেন না, আমিও বাঁচব না। শুধু বাঁচবে সন্ত্রাস, চাঁদাবাজি, রাহাজানি, দর্শনকারী এবং লুণ্ঠনকারী। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। ভালো থাকবেন।